দীর্ঘ সময় ধরে 7 দফা নির্বাচন শেষে 4 জুন 2024 ভারতের নির্বাচন কমিশন সারা ভারতের সাথে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনী ফলাফল ঘোষণা করলেন। ফলাফল ঘোষণায় আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস 29টি, বিজেপি 12টি, জাতীয় কংগ্রেস 1টি আসন লাভ করল। বামেরা 30টি আসনে লড়াই করল, কিন্তু কোনো আসন শুধু পেল না তাই নয়, শুধুমাত্র মুর্শিদাবাদ আসনটিতে দ্বিতীয় স্থান দখল করা ছাড়া বাকি 29টি আসনে তৃতীয় স্থান পেল। এটা মোটেই সচেতন মানুষের কাছে সুখবর নয়, উদ্বেগের। এবারে নির্বাচনে বামেদের কর্মী, সমর্থক, দরদিরা ছাড়াও বহু গণসংগঠন, এমনকি ব্যক্তি উদ্যোগে বহু মানুষকে বাম প্রার্থীদের জেতাতে পথে নেমেছিলেন। সম্ভবত বিগত 10 বছরের মধ্যে এমনটি ঘটেছে বলে মনে করতে পারছি না। মিছিল, মিটিং, রোড শো, পথসভা সব কিছুতেই বামেরা যথেষ্ট এগিয়েছিল। একটা সময় এমন ভাবনা এসেছে, বামদের ছাড়া অন্য কোনো দলের কথা মানুষ শুনতে আগ্রহী নয়। বাম প্রার্থীদের মানুষ যেভাবে বরণ করে নিয়েছেন, যে তাদের অনেক মানুষ, বিশেষ করে বাম বিরোধী মানুষের কাছ থেকে সরাসরি আমায় অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন নির্বাচন সম্পর্কে প্রেডিকশন কি। অনেকের ধারণায় চলে এসেছিল বাম কংগ্রেস 10-12টি আসন পাবেই। এই ভাবনার যথেষ্ট সঙ্গত কারণ ছিল। ফলে নির্বাচনী ফলের সংবাদ জানার পর বহু মানুষকে দেখেছি হতাশ না হয়ে অবাক হয়েছেন। এমনকি এক্সিস্ট পোল বা বুথ সমীক্ষাকে পর্যন্ত বহু মানুষ আমল দিতে চাননি। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এক্সিস্ট পোল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। একটা সময় সমীক্ষকরা বাধ্য হয়ে বামেদের শূন্য পর অবস্থান থেকে সরে গিয়ে 2-3টি আসন দিতে বাধ্য হয়েছে। এত মানুষেরই বিশ্বাসকে শুধুই আবেগ বলে মানতে হবে? বেশ, তাও যদি হয়, সেটাই বা কোন দলের আছে? বিশেষ করে ক্ষমতাচ্যুত হওয়ার 12-13 বছর বাদে সিপিএমকে নিয়ে অনেকে বিদ্রুপ করে বলেন শূন্য পাওয়া পার্টি। কিন্তু এই শূন্য পাওয়া দলটিকে সঠিক চেনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তো বলেই ফেললেন, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে দেওয়া। উনি কি এমনি এমনি কথাটা বলেছিলেন? মুখ্যমন্ত্রীও অনুরূপ মন্তব্য অন্যভাবে করেছেন। তাহলে এদের আশঙ্কার নিশ্চয়ই একটি কারণ আছে, সিপিআইএমের সাংগঠনিক শক্তিকে ভয় পেয়েছিল। এখন কথা হলো, বিজেপি, তৃণমূল, বামেদের এই দুরন্ত সাংগঠনিক শক্তি তাদের অস্থির করে তুললেও রাজ্যের অধিকাংশ মানুষকে অস্থির না করে সেই এক পেশে ভাবনাতেই অনড় রাখল কেন? যত অভিযোগ বামেরা তাদের সভাগুলিতে করেছিল, সেগুলির প্রত্যেকটির মূল্য রয়েছে। কিন্তু এতে নাড়ানো গেছে কিছু অতিরিক্ত মানুষকে, এতেই একটু ফল হাতনাতে পাওয়াও গেছে। বিজেপির আসন 18 থেকে নেমে 12 হয়েছে। একটি আসনে সিপিআইএম দিতেও হয়েছে। সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম 5,18,227 ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন। কিন্তু বিজেপি প্রার্থী 2,92,031টি ভোট প্রাপ্তিতে থাবা বসাতে পারলে ফলটা 1 নম্বরে চলে যেত। কারণ মোহাম্মদ সেলিম আর তৃণমূলের প্রার্থীর ব্যবধান 1,64,215টি ভোটের, যেটা বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট থেকে বিয়োগ করলে আর মাত্র 1,27,816টি ভোট পেলেই হয়ে যায়। এটা কেন হলো না? এসবের উত্তর আমি আমার মতো বলবো, মানো না মানো সেসব আপনাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে বামেদের প্রধান লড়াই হবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দিল্লির বিরুদ্ধে। যে কৃষকদের হাতে বামফ্রন্ট সরকার জমি তুলে দিল, তাদের মধ্যেই অনেকে আছেন কৃষির ব্যয় বৃদ্ধির জন্য 100 দিনের কাজ করতে বাধ্য হচ্ছেন। আবার ওই 100 দিনের কাজের দাবি কেন্দ্রের উপর চাপ দিয়ে বামেদের চালু করা। আজ তাদের মানুষের ভালো করার কাজটাই বন্ধ,
সেটা নিয়ে তৃণমূলের চাইতে বিজেপিকে বেশি দোষী সাব্যস্ত করে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করা যায় না? 100 দিনের কাজের টাকা কে মেরে দিয়েছে বা মারছে সেটা বিবেচনায় না রেখে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করা উচিত নয়। এতে হয় তৃণমূল সমর্থন করবে বা না করবে, সেটা দেখার তৃণমূলের দায়। মানুষের পাশে থেকে মানুষের ব্যাপারে সহমর্মী হওয়া গেল না? সেটা না করে নিয়মতান্ত্রিক কথা বলে তৃণমূল আর বিজেপিকে দায়ী করে এ কেমন বামপন্থী আন্দোলন হলো বুঝতে পারলাম না। মানুষ দেখলো টাকাটা তাদের পাওয়া দরকার, অতএব বিজেপিকে ভোট দিলেই ফল ভালো হবে। ফলে নেপোয় মারে দই, নেপোয় মানে বিজেপি, মারে মানে পেল, আর দই মানে ভোট, বাম ভোট। ইনফ্যাক্ট তৃণমূলের বিরুদ্ধে বলার আছে, তবে সেটা বলাটা বিজেপির থেকে আলাদা হবে, নতুবা বামেরা যা বলবে বিজেপি তার ফায়দা নেবে। যেমন স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেটা বলতে হবে দুইভাবে। বামফ্রন্ট সরকারের শিক্ষা বিস্তারে 10ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়বার যে সুযোগ করে দিয়েছিল, আর শিক্ষকদের বেতন রাজকোষ থেকে দেওয়ার যে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল, সেটা ছিল সর্বজনীন ব্যবস্থা। এমনতর বহু যুগান্তকারী সিদ্ধান্ত বামপন্থী সরকার করেছিল, যেগুলি খুব কম মানুষ মনে রেখেছেন। এখন ওই স্কুল শিক্ষকতার বিষয়টিকেই ব্যবসায়িক রূপ দিয়ে বর্তমানকালে বেচা কেনা চলছে। আগে স্কুল শিক্ষকদের সাথে কন্যাদায়গ্রস্ত বাবা নিজের মেয়ের বিয়ে দিতে 10 বার ভাবত। এখন স্কুল শিক্ষক পাত্র একটা বিরাট ব্যাপার। এসব কথা অনেক বাম কর্মীর মনে আছে কিনা সন্দেহ হয়। নতুনরা এসব নিয়ে ভালো জানেন কিনা সেটাও সন্দেহ আছে। তাহলে স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি করে, স্কুল শিক্ষার পরিসর বাড়িয়ে, প্রচুর স্কুল বানিয়ে স্কুল সার্ভিস কমিশন সৃষ্টি করে বামফ্রন্ট সরকার যে সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিল, সেটা তৃণমূল পূর্বে ধ্বংস করেছে। বামফ্রন্টের তৈরি হাজার হাজার স্কুল ধ্বংসের মুখে যোগ্য শিক্ষক পাওয়া। তাহলে যদি উন্নয়ন ধারাবাহিকতা হয়, তৃণমূল উন্নয়ন করল কোথায়? রাজ্যটাকে অনুন্নত প্রতীক বানালো। ফলে হাজার দিনের বেশি যোগ্য শিক্ষকরা বিক্ষোভের ধর্ণা মঞ্চে, যেখানে শুভেন্দুবাবু বিজেপি যেতে পারে, ডিভিডেন্ড নিতে পারে না। এই ধর্ণা মঞ্চে যেতে পারে শুধু বামেরাই। এরপর ধরুন ইলেকট্রাল বন্ড, এটা নিয়ে মামলা করলো সিপিআইএম। সেটা নিয়ে জোরদার প্রচার কর্মসূচি হলো কোথায়? গ্রাম সর উত্তর হলো না কেন? কারো কান টানলে মাথা আসে। বন্ডের বিষয়ে নিয়মতান্ত্রিকতার পথে হেঁটে কি লাভ? এ বিষয়ে বিজেপির পরেই তো টিএমসি রয়েছে। ইলেকট্রাল বন্ডের আন্দোলন তীব্র করে বিজেপির পায়ের তলার মাটি থাকবে? বিজেপির কিছু বলার আছে মানুষের জন্য? বিজমূল শব্দটায় আমার আপত্তি আছে। এই শব্দটা বাম নেতৃত্ব ব্যবহার করেন না বলেই জানি। এই শব্দটা সোশ্যাল মিডিয়ায় বেশ চালু শব্দ। আচ্ছা, আম গাছে আমরা আছে এটা বললেই হবে? মানুষকে বললেই মানুষ মানবে? মানুষ ওই দুটো আলাদা আলাদা করেই চেনে। এটা হতে পারে অনেক ক্ষেত্রেই দুজনের কর্মসূচির মিল আছে, কিন্তু দুজনেই একই মায়ের 2 সন্তান প্রমাণ করা গেছে। অনেক মানুষ তৃণমূলকে ভোট না দিয়ে বামেদের দিয়েছে না বিজেপিতে দিয়েছে। আচ্ছা, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গেছে, তারা তাদের অস্তিত্ব রক্ষায় যায়নি? ইডি, সিবিআই কারা কন্ট্রোল করে? অপরাধী তৃণমূলের নেতা মন্ত্রীদের কে রক্ষা দিতে পারে? রাজ্যে একের পর এক দুর্নীতির জন্য কারা দায়ী? সেটা বামেরা না বললেও মানুষ টিভির পর্দায় দেখেনি, খবরের কাগজে পড়েনি। আবার এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করানো বা না করানো কাদের হাতে আছে? মিডিয়া মানুষকে চোখে আঙুল দিয়ে বোঝায়নি। তাহলে যারা গ্রেপ্তার করানো থেকে দুর্নীতিবাজদের রক্ষা করছে, তাদেরকে দেখে মানুষ যখন অসহায়, তখন আরএসএস বাজারে ছড়াতো না সেই থিওরি, আগে রাম পরে বাম? অসহায় মানুষ অবশ্যই ভাবে
তৃণমূলকে পরাস্ত করতে পারবে বিজেপি। ফলে প্রায় বিনা সংগঠনেই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট টানতে সক্ষম হচ্ছে। তো তার উপায় কি? বিজেপির বিরুদ্ধে সমস্ত আন্দোলন জারি রাখতে হবে। বিজেপি যত পিছু হটবে ততই তৃণমূল দুর্বল হবে। তাই লড়াইটা হোক বিজেপির বিরুদ্ধে, সবচেয়ে বেশি করে হোক। ভাবতে অবাক লাগে, এই কৃতি যৌবন সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেন না, হ্যাঁ, সংসদে তাদের পাঠানো গেল না। এটা বাংলার লজ্জা। এরা যদি জয়ী না হয় তবে এই হতদরিদ্র বাংলার মুক্তি হবে কিভাবে? বাম নেতৃত্ব এসব নিয়ে ভাববেন। আর একটা কথা, ইলেকট্রাল বন্ডের টাকা বামারা নেয় না, ভালো কথা, কিন্তু নির্বাচন লড়তে গেলে অনেক টাকার প্রয়োজন। সেটা কিভাবে সংগ্রহ হতে পারে সেটাও ভাবা খুব জরুরি। শেষ করব দীপশিতার বলা অনেক কথার মূল্যবান একটি ভাষণ দিয়ে। কেন্দ্রের সরকার বলছে প্রাথমিক স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল আর থাকবে না। মমতা ব্যানার্জি বিগত কয়েক বছরে 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন। 8,000। কারা যায় প্রাইমারি স্কুলে? অমিত শাহর ছেলে যায়, নরেন্দ্র মোদীর ছেলে মেয়ে যায়, আচ্ছা ওনার তো নেই, ছেড়ে দিন। মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি সেই বাংলা মিডিয়াম স্কুলে যায়, প্রাইমারি স্কুলে যায়? তার নাতনি যায় প্রাইমারি স্কুলে, নাকি তাদের জন্য সব বড় লোকের ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে? এই প্রাইমারি স্কুলে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যায়। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, আমার স্কুলের নাম ছিল GSFP2। আমার সঙ্গে যে ছেলেমেয়েরা পড়তো, কারুর বাবা রিক্সা চালান, কারুর বাবা অটো চালান, কারুর সাইকেল সারানোর দোকান রয়েছে। এই এলাকার যে সমস্ত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, খেতে কাজ করেন, অটো চালান, টোটো চালান, বাজারে ছোট দোকান আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্কুল যদি বন্ধ হয়, গরিব পরিবারের ছেলেমেয়ের পড়াশুনো করার পরিসর বন্ধ হয়ে যাবে, স্বপ্ন দেখার পরিসর বন্ধ হয়ে যাবে। ওরা তো এটাই চায়। আমরা বলি শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। আমার পেটে যদি বিদ্যে না থাকে, আমাকে ওরা যা বোঝাবে আমি তাই বিশ্বাস করব। ওরা দিনকে দিন বললে দিন, রাতকে রাত বললে রাত, ওরা যা বোঝাবে আমি তাই বুঝবো। তাই ওরা চায় আমার প্রজন্ম, আমার পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা না শিখুক। ওরা চায় আমাদের হাতে ওরাই অস্ত্র তুলে দেবে। আমি দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমার বয়সী ছেলেমেয়েরা, আপনাদের ওই বাড়ির সামনে দেখবেন বড় বড় রাস্তায় সিভিক ভলেন্টিয়ার হয়ে দাঁড়িয়ে থাকে না, মাথায় টুপি পরে। ওই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দপ্তরে 1 লাখ শূন্য পদ খালি পড়ে রয়েছে। 1 লাখ শূন্য পদ, স্থায়ী সরকারি চাকরি। মমতা ব্যানার্জি নিয়োগ করছেন না। মমতা ব্যানার্জি ওই শূন্য পদে নিয়োগ না করে তার 1/3 টাকায় ওই সিভিক ভলেন্টিয়ার বানিয়েছেন। ওদের কাজ কি? যখন ওরা ডিউটিতে রয়েছে, রাস্তায় রয়েছে, যদি একটা কোনো ট্রাক লরি ধাক্কা মেরে চলে যায়, যদি মরে যায় ওরা কিছু পাবে না সরকারের কাছ থেকে। ওদের মৃতদেহর কোনো মূল্য নেই। ওদের কাজ হলো দাঁড়িয়ে থাকা, হাত পেতে। ট্রাক যাবে, লরি যাবে, তাদের কাছ থেকে টাকা তুলতে হবে। কত টাকা পায় একটা সিভিক ভলেন্টিয়ার? 3,000, 4,000, 5,000? আপনি সাধারণ মানুষ, বুকে হাত দিয়ে বলুন তো, 3,000 টাকায় আপনার ঘর চলবে? বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বউ আছে, সংসার চলবে 3,000 টাকায়? ফলে বাধ্য হয়ে ঘুষ নিতে হয়। ওপর তলা থেকে নির্দেশ আছে, এক দিনের কোটা দেওয়া আছে, ওই মোড় থেকে এত টাকা তুলবি, ওই মোড় থেকে আর অত টাকা তুলবি। সেই টাকা ওপরে গেলে তাহলে 1,000, 2,000 মাসে একটু উপরি পাবে। আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি জানি, আমি বিশ্বাস করি, সবার হাত পেতে টাকা নিতে, ঘুষ নিতে ভালো লাগে না, কিন্তু কি করবে? পেটের জ্বালাতো, খিদের জ্বালাতো। বাড়ির বুড়ো মা বাবা যখন বসে থাকে চোখে জল নিয়ে, মায়ের ওষুধের টাকা যখন ওর পকেটে থাকে না, তখন মনে হয় ঘুষ নেওয়াতেও কোনো অপরাধ নেই। আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যে ছেলে মেয়েগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার বানালো, হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড় করালো, যে ছেলে মেয়েগুলোকে ওরা গুন্ডা বানালো, হাতে বন্দুক নিয়ে লাঠি নিয়ে ওই ভোট লুট করতে পাঠালো, যখন আমরা সরকারে আসব, ওই প্রত্যেক হাতে আমরা সরকারি চাকরির খাম তুলে দেব। আমার ভাই আমার বোন সিভিক ভলেন্টিয়ার হবে না, আমার ভাই আমার বোন আত্মহত্যা করতে বাধ্য হবে না। শুনেছেন না আপনারা? দেখেছেন তো? খবরের কাগজ খুললে দেখতে পান, টিভি খুললে দেখতে পান। 1,000 দিন ধরে আমার ভাইয়েরা, আমার বোনেরা তারা বসে রয়েছেন। কি অপরাধ তাদের? ঘুষ খেয়েছেন? পার্থ চট্টোপাধ্যায়ের মতো 150 কোটি টাকার একটা বান্ধবী রেখেছেন বুড়ো বয়সে? না তো। 1,000 দিন ধরে আমার ভাইয়েরা বোনেরা বসে রয়েছেন, কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের পকেটে টাকা ছিল না, ঘুষ দিতে পারেননি। ঘুষ দিতে না পারায় যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা রাস্তায় বসে থাকে। আর শুধু বাবার টাকা আছে বলে, বাপের টাকা আছে বলে অনুব্রত মণ্ডলের টিকটক করা মেয়ে সেই স্কুলে পড়ায়। অদ্ভুত জিনিস।
আমরা জানি দিদিমণি মাস্টারমশাইরা স্কুলে যান, অনুব্রত মণ্ডলের মেয়ের স্কুলে যেতে হতো না, স্কুল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসতো, অ্যাটেন্ডেন্স শিট নিয়ে বলতো দিদিমণি দিদিমণি একটু সাইন করে দিন। অনুব্রত মণ্ডলের মেয়ে টিকটক বানাতো, নাচের মাঝখানে একটা সই করে দিয়ে আবার টিকটক বানাতে লেগে যেত। আমরা দেখলাম ওদের আর এক নেতার মেয়ে, তিনি তো আবার মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইন্ডিয়া বলে একটা সিনেমা হয়েছিল না অনিল কাপুরের, গায়েব হয়ে যেত, ওকে দেখা যেত না। তিনিও সেরকম বাবার সাথে ফিরছিলেন, ধরা পড়েছেন, ঘুষ নিয়ে চাকরি হয়েছে, ট্রেনে করে ফিরছিলেন, হঠাৎ করে দেখা গেল তিনিও মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যত চোর ডাকাত গুন্ডা বদমাইশ যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করছে, যারা আমার ভবিষ্যৎটাকে বিক্রি করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি একটা রিলস দেখছিলাম, ওই এখন ফেসবুক টেসবুকে আসে, মজার গল্প। তাতে দেখাচ্ছে একটা স্কুল এরকম ছোট ছোট বাচ্চারা সামনে বসে আছে, স্কুল পরিদর্শনে একজন ইন্সপেক্টর এসছেন। তিনি এসে একটা ছোট্ট বাচ্চাকে, ক্লাস 5-এর ছেলে, তাকে দাঁড় করিয়েছেন, বলছে বলো তো বাবা দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ছেলেটা বলছে রামলাল। বলছে হ্যাঁ রামলাল, তোমার বাবার নাম কি? বলছে রামলাল। বলছে তুমি এটা ক্লাস 5-এর ছাত্র, তুমি দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না? তোমার এক্ষুনি আমি কমপ্লেন করছি, এক্ষুনি তোমার নাম আমি ক্লাস 5 থেকে কাটিয়ে দেবো। ছেলেটা বলছে কোনো অসুবিধা নেই, কাটিয়ে দিন, আমি তো স্কুলেই পড়ি না, আমি তো বাইরে গরু ছাগল চড়াচ্ছিলাম, মাস্টার মশাই এসে বললো তোকে মিড ডে মিলে খাবার দেবো, তুই একটু বস বাবা, কাটিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর খুব রেগে গেছে। ওই ক্লাসের যে টিচার মাস্টার মশাই তাকে ডেকে পাঠিয়েছে যে আপনি কেমন লোক মশাই, আপনি বাচ্চা বাচ্চা ছেলেদের ডেকে ভুয়ো ছাত্রছাত্রী বানাচ্ছেন, এক্ষুনি আমি কমপ্লেন করছি, আপনার চাকরি আজকেই আমি খেয়ে নেব। লোকটা বলছে খেয়ে নিন, আমার কোনো অসুবিধা নেই, আমিও তো আসল মাস্টার মশাই না, মাস্টার মশাই তো আমার পাশের বাড়ির লোকটা, সে আজকে তার শালির বিয়ে খেতে গেছে, আমাকে বললো তুই একটুখানি ঘুরে যাস, আমি ঘুরতে এসেছি, কেটে দিন, নাম কেটে দিন, কোনো অসুবিধা নেই। ইন্সপেক্টর এবার খুব মাথা গরম হয়ে গেছে, গেছে হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছেন আপনি তো অদ্ভুত স্কুল চালাচ্ছেন, আপনার স্কুলের ছাত্র ভুয়ো, আপনার স্কুলের দিদিমণি মাস্টার মশাই ভুয়ো, এরকম করলে তো চলবে না, আমি এক্ষুনি ওপর তলায় লিখছি, আজকে থেকেই আপনার চাকরি বাতিল। ওই মাস্টার মশাই হাসতে হাসতে পকেট থেকে কতগুলো বান্ডিল রেখে বলল বাদ দিয়ে দিন, আমিও তো আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই নই, আমার জামাইবাবু আসলে সত্যিকারের হেডমাস্টার মশাই, সে আজকে একটু কাজে গেছে, আমি তার জায়গায় এসছি, তিনি আমাকে বলেছেন বাইরে থেকে কেউ আসলে একটু টাকা পয়সা দিয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। ইন্সপেক্টর বসেছে, ওই যে বান্ডিল, সেই বান্ডিলটা নিয়েছে, গুনে গুনে দেখলো যে 100 টাকার অনেকগুলো নোট আছে, 10,000 টাকা মতো পকেটে পুরে বলল ভাগ্য ভালো আজকে আমার কাকা একটা বিয়ে বাড়িতে গেছিল, নয়তো আমারও তো এই টাকাটা পাওয়া হতো না, আমিও তো আসল ইন্সপেক্টর নই, আমার কাকা আমাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুই একটু ঘুরে আয়, দেখবি টাকা পয়সা আমদানি হবে, তাই আমি চলে এসেছিলাম। মজার গল্প, শুনতে ভালো লাগলো, কিন্তু ভেবে দেখুন এইটা তো কোনো গল্প নয়, পশ্চিমবঙ্গের অবস্থা তো এরকমই। দেখেছি না আমরা ভুয়ো আইপিএস, ভুয়ো আইএস, ভুয়ো পুলিশ, ভাবুন যে পুলিশের কাজ চোর ধরা, সে নিজেই নকল। পশ্চিমবঙ্গের বুকে যদি আমার স্কুলের অবস্থা এইরকম হয়, ওই স্কুলে যাকে আমি পড়তে পাঠাচ্ছি তার অবস্থা কি হবে? যারা